আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা গ্রহণ করো। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসরণ করে তৎসম শব্দের 5টি বানানের নিয়ম লিখো। এই প্রশ্নের উত্তরটি কিভাবে তুমি সঠিকভাবে লিখলে পরীক্ষায় পূর্ণমান পেতে পারো এবং শিক্ষকরা খুশি হয়ে তোমাকে শতভাগ নম্বর দেয়, সেই যাবতীয় ট্রিক্স টিপস আজকের এই ক্লাসে আমি শেয়ার করব। এবং পাশাপাশি যারা দুর্বল স্টুডেন্ট, অনেক বিষয়ে মনে থাকে না, তারা কি করে সহজ করে এই প্রশ্নের উত্তরটি শিখতে পারে, পরীক্ষার খাতায় লিখতে পারে, সেটিও আমি সুন্দর করে নোট আকারে তোমাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের প্রশ্ন হলো, বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানান রীতি অনুসারে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম লিখো। তাহলে আমাদেরকে কয়টি নিয়ম লিখতে হবে? 5টি। কোন শব্দের? তৎসম। যেহেতু তৎসম শব্দের 5টি নিয়ম লিখতে হবে, তাই উত্তর করার সময় আমাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে যে তৎসম শব্দের একটি সংজ্ঞা আমাদেরকে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, আমি প্রথমেই কিন্তু উত্তরে একটা হেডিং দিয়েছি। হেডিংটা কি? তৎসম শব্দ। এবার তৎসম শব্দের একটি সংজ্ঞা তুমি অবশ্যই খাতায় লিখবে। দেখো, তৎসম শব্দের প্রথম যে অংশটুকু তৎ শব্দের অর্থ হলো তার, আর সম শব্দের অর্থ হলো সমান। অর্থাৎ তৎসম শব্দের অর্থ হলো তার সমান। নিশ্চয়ই কোনো কিছুর সমান অর্থে বোঝানো হলো। তাহলে কার সমান অর্থে বোঝানো হবে? আমরা পাশে দিয়ে লিখে দিয়েছি, সেটি হলো সংস্কৃতের সমান। আচ্ছা, সংস্কৃতটা কি? সংস্কৃত হচ্ছে একটি ভাষা। এই ভাষা থেকে অনেক ভাষা সৃষ্টি হয়েছে। বাংলা ভাষার যেমন সৃষ্টি হয়েছে, অসমীয় ভাষা সৃষ্টি হয়েছে, হিন্দি ভাষা সৃষ্টি হয়েছে, অনেক ভাষা সৃষ্টি হয়েছে। ঠিক সংস্কৃত ভাষা থেকে কিছু কিছু শব্দ বাংলা ভাষায় সরাসরি এসেছে। সেই শব্দগুলোকে আমরা বেসিক্যালি তৎসম শব্দ বলতে চাই। দেখো, সংজ্ঞায় স্যার বলতে চায় যে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে, তাহলে কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা থেকে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই সরাসরি অথবা কি অবিকৃতভাবে, সরাসরি অথবা অবিকৃতভাবে, মানে বিকৃত বলতে কোনো কিছুর পরিবর্তন, আর অবিকৃত বলতে পরিবর্তন ছাড়াই, যেরকম সংস্কৃতিতেও ছিল ঠিক সেরকমই আমরা বলবো বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাকে তৎসম শব্দ বলে। অর্থাৎ তৎসম শব্দ যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো সংস্কৃত ভাষাতেও যেমন আছে, ঠিক বাংলা ভাষাতেও তেমনটি রয়েছে, কোনো প্রকার পরিবর্তন হয়নি। এখন আমরা দেখতে চাই যে এই যে তৎসম শব্দগুলো রয়েছে সেগুলো কোনগুলো। যেমন চন্দ্র বলতে আমরা কি বুঝি? চাঁদকে বুঝি। সূর্য বলতে আমরা সান, সূর্যকে বুঝে থাকি। নক্ষত্র, দেখো চন্দ্র, সূর্য, নক্ষত্র, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কি ধরনের শব্দ? এই শব্দগুলো হলো তোমার তৎসম শব্দ। এখন আমরা দেখব যে সংস্কৃত ভাষা থেকে যে সরাসরি ভাবে বাংলা ভাষায় তৎসম শব্দগুলো এসেছে, সেগুলো আসলে বাংলা ভাষায় তো এসেছে, কিন্তু যখন আমরা লিখতে যাব বানানের ক্ষেত্রে কিভাবে সঠিকভাবে লিখতে হয়, সেরকমই 5টি নিয়ম এখন আমরা শেখার চেষ্টা করব। তো আমাদের প্রথমে দেখো, তোমাদের সুন্দর করে একটা হেডিং দিয়ে দিবে এভাবে যে তৎসম শব্দের বানানের 5টি প্রমিত নিয়ম। এখন 5টি নিয়মের ভিতরে প্রথম নিয়মটা তোমরা একটু দেখো। প্রথম নিয়মটা হচ্ছে কি? তৎসম শব্দের মধ্যে, অর্থাৎ যদি কোনো তৎসম শব্দ হয় এবং সেই শব্দের মধ্যে বলতে মাঝে অথবা কি শেষে, মধ্যে অথবা শেষে রেফ এর পর, রেফটা কি? তোমরা জানো যে রেফটা হচ্ছে রয়ের সংক্ষিপ্ত রূপ। এই যে উপরের দিকে আমরা যেটা দিয়ে থাকি এটাকে রেফ বলা হয়। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব বলতে দুইবার একই বর্ণ হবে না, দ্বিত্ব বলতে দুবার বলা হয়। অর্থাৎ মনে করো, এই যে আমরা একটা ম লিখলাম, এইটা তো একটা একক বর্ণ, কিন্তু এই ম এর সঙ্গে আবার যদি আরেকটা ম লিখি সাথে করে, তাহলে এই মটা কি হয়ে গেল? দ্বিত্ব হয়ে গেল। দ্বিত্ব বলতে কি? দুবার। অর্থাৎ দেখো, তৎসম শব্দের মধ্যে, অর্থাৎ এমন একটি তৎসম শব্দ আমরা যদি পাই যে শব্দের মাঝে অথবা শেষে রেফ আছে, মানে শেষে রেফের পর ব্যঞ্জন বর্ণের কি হবে না? দ্বিত্ব হবে না। একটু উদাহরণটা দেখলেই তোমাদের পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমরা একটা শব্দ নিলাম কর্ম। আগে কর্ম শব্দটাকে দেখো, কর্ম মানে কি? কাজ। ক ম উপরে রয়ের সংক্ষিপ্ত রূপ, এই যে রেফ,
দেখো আগে কিন্তু কর্ম শব্দটাতে গভীরভাবে তাকালে দেখবে যে দুটো ম এখানে রয়েছে, এভাবে কিন্তু লেখা হতো দুটো ম। এই যে ব্যঞ্জন বর্ণের যে দ্বিত্ব, ম একটা ব্যঞ্জন ধ্বনি আমরা জানি, বা ব্যঞ্জন বর্ণ বলতে পারি। এই যে দুটো বর্ণ ম, এটা কিন্তু বর্তমানে বানান অনুসারে লেখা হবে না, বর্তমানে কয়টা ম হবে, একটি ম হবে। এরপরে দেখো কার্য, কার্য শব্দটার দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে কার্যতে একটা উপরে রেফ আছে, আবার জফলাও রয়েছে, আবার দেখো জ রয়েছে। দেখো জ একটা ব্যঞ্জন ধ্বনি, আর জফলা হচ্ছে জয়েরই সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ একই সঙ্গে দুটি বর্ণ বসেছে, তাহলে এখানে কি হয়েছে, দ্বিত্ব হয়েছে। তাহলে এই দ্বিত্বটা কোনোভাবেই হবে না, শুধু হবে কি কার্য, ক আকার, জ উপরে রেফ। সূর্যের ক্ষেত্রে দেখো একই জিনিস, এখানেও জ আছে আর এখানেও জয়ের ফলাটা রয়েছে। এই ফলাটা যে রয়েছে সে ফলাটা নতুন বানানে উঠে গিয়ে শুধু স দ্বিগুকার এবং জ উপরে রেফ রয়েছে। ধর্ম, ধম্ম আগে লেখা হতো এভাবে দুটো ম দিয়ে, বর্তমানে ধর্ম বানানে শুধু একটি ম রয়েছে। এরপরে দেখো ধৈর্য, ধৈর্য বানানে জফলা উঠে গিয়ে শুধু বর্তমানে জয়ের উপরে রেফ রয়েছে। তাই প্রথম নিয়মটা আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি, যে যে সকল তৎসম শব্দের মাঝে অথবা শেষে তোমার রেফ থাকবে, মানে রেফ শেষে রেফের পর ওই ব্যঞ্জন ধ্বনির কোনোভাবেই দ্বিত্ব শব্দটি ব্যবহৃত হবে না, অর্থাৎ ওই ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব হবে না। যেমন আমরা উদাহরণ দিব, কম্ম কর্ম, কার্য কার্য। সূর্য বানানে জফলা ছিল, বর্তমানে সূর্য উঠে গিয়েছে, অর্থাৎ দ্বিত্ব হয়নি। এরপরে দেখো দ্বিতীয় যে নিয়মটি রয়েছে, দ্বিতীয় নিয়মটি একটু দিকে তাকাও। যেসব তৎসম শব্দে, আবারও বলছি, যেসব তৎসম শব্দে রস্যি এবং রস্যু এবং দীর্ঘই এবং দীর্ঘ, রস্যই এবং রস্যু, দীর্ঘই এবং দীর্ঘ উভয় রূপী ব্যাকরণ সম্মত। ব্যাকরণ সম্মত মানে হচ্ছে ব্যাকরণ অনুসারে, কারণ আমরা জানি ভাষাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে কি ব্যাকরণ, ঠিক আছে। তাই ব্যাকরণের নিয়ম অনুসারে যে সকল শব্দে রস্যই এবং রস্যু, দীর্ঘই এবং দীর্ঘ উভয় সঠিক, প্রমিত নিয়মে সেখানে কেবল হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার ব্যবহৃত হবে, অর্থাৎ দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার ব্যবহৃত হবে না। তোমরা একটু এখানে তাকাও, মনে করো এমন একটি শব্দ যেখানে হ্রস্বিকারও রয়েছে এবং দীর্ঘিকারও রয়েছে, মনে করো দুটি মানে কারই সঠিক, মনে করো এমন একটি শব্দ। এখন এই যে দুটো যে সঠিক, বাংলা বানান অনুসারে বর্তমানে কেবল এই দুটোর মাঝে হ্রস্বিকারটাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে মনে করো এমন একটি শব্দ যেখানে হ্রস্বকার এবং দীর্ঘকার দুটোই সঠিক, তাহলে বর্তমানে সেই ক্ষেত্রে দীর্ঘকারটা বাদ যাবে এবং হ্রস্বকারটা অগ্রাধিকার পাবে। অর্থাৎ যে সকল তৎসম শব্দে হ্রস্বই এবং দীর্ঘই উভয় সঠিক, সেখানে হ্রস্বিকার অগ্রাধিকার পাবে। আর যে সকল তোমার হচ্ছে শব্দগুলোতে তৎসম শব্দে হ্রস্বকার এবং দীর্ঘকার উভয় সঠিক, সেখানে দীর্ঘকার বাদ যাবে আর হ্রস্বকার অগ্রাধিকার পাবে। দেখো এখানে আমরা উদাহরণ দিচ্ছি, শ্রেণী বানানের দিকে তাকাও। শ্রেণী বানানে কিন্তু আমরা মূর্ধন্যের পিছনে দীর্ঘিকার দিয়েছি, কিন্তু নতুন বানান অনুসারে মূর্ধন্যের উপরে হ্রস্বিকার। এবার দেখো অরণি, অরণি বানানে মূর্ধন্য শেষে দীর্ঘিকার দিয়েছি, বর্তমান বানান অনুসারে অরণি বানানে কিন্তু মূর্ধন্যের উপরে হ্রস্বিকার। তরণী, তরণী বানানে দেখো দীর্ঘিকার শেষে, বর্তমানে হ্রস্বিকার। তারপরে দেখো পল্লী, ভিলেজ, ভিলেজ আমরা আগে বলতাম পল্লী কবি জসিমউদ্দিন, তখন আমরা পল্লী বানানে লিখতাম দীর্ঘিকার দিয়ে, বর্তমানে পল্লী বানান লেখা হয় হ্রস্বিকার দিয়ে। এরপরে দেখো ধমনী, ধমনী বানান কিন্তু পূর্বে দীর্ঘিকার দিয়ে লেখা হতো, বর্তমানে হ্রস্বিকার দিয়ে লেখা হয়। তাই আমরা দ্বিতীয় নিয়মটি যদি একটু মনে করে থাকি, দ্বিতীয় নিয়ম থেকে আমরা শিখতে পেলাম যে সকল তৎসম শব্দে হ্রস্বিকার এবং দীর্ঘইকার উভয় সঠিক, সেক্ষেত্রে হ্রস্বিকারটা প্রাধান্য পাবে আর দীর্ঘইটা বাদ পড়ে যাবে। দেখো ক্রস চিহ্ন দিয়েছি। এবং হ্রস্বকার এবং দীর্ঘকার উভয় সঠিক, সেক্ষেত্রে হ্রস্বকার প্রাধান্য পাবে আর এই যে দীর্ঘকার সেটি বাদ পড়ে যাবে। শিক্ষার্থীরা, এখন আমরা তৃতীয় যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি একটু বোঝার চেষ্টা করি। খুবই সহজ একটি নিয়ম, তোমরা একটু দেখো।
বলছে সন্ধির ক্ষেত্রে, তাহলে প্রথমে আমাদেরকে একটা সত্য দিয়ে দিয়েছে। সত্যটা কি? সন্ধি। তোমরা জানো যে সন্ধি কি? সন্ধি হলো দুটি সন্নিহিত ধ্বনির মিলনের নামকে আমরা সন্ধি বলে থাকি, তাই তো? মানে দুটো ধ্বনির মাঝে কাছাকাছি সাউন্ড শুনতে মিল আছে, এটাকে আমরা যুক্ত করে দেই, সেটি কি হয়? সন্ধি হয়। এখন এই সন্ধির ক্ষেত্রে দেখো ইম্পর্টেন্স হচ্ছে চারটি বর্ণমালা, এক হচ্ছে ক, এক হচ্ছে খ, এক হচ্ছে গ, আরেকটি হচ্ছে ঘ। এই যে চারটি বর্ণমালা ক খ গ ঘ পরে থাকলে, অর্থাৎ সন্ধির ক্ষেত্রে পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ময় স্থানে অনুস্বার হবে। এইটা একটু বোঝার চেষ্টা করো। যে মনে করো আমি কিন্তু চারটা সন্ধি বিচ্ছেদ তোমাদেরকে দিলাম, একটা হচ্ছে অহংকার, একটা সঙ্গীত, একটা হচ্ছে ভয়ঙ্কর, একটা শুভঙ্কর। দেখো আমরা যখন অহংকার, এই যে স্বর হ অনুস্বার ক আকার র লিখি, এটাকে যদি আমরা ভাঙি, দেখো বিচ্ছেদ করি, তাহলে দেখো অহম যোগ কার। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো লিখছেন অহম, কিন্তু এখানে এসে অনুস্বারটা কেন লিখছেন? উত্তরটি হলো এই যে দেখো সন্ধিতে এই যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের পরেরটা কি? এই প্লাস চিহ্নের পরটা হচ্ছে পরপদ। এই যে পরপদে প্রথম বর্ণটা কি? ক। এই ক এর আগে দেখো, ক এর আগে কি রয়েছে? ময়ের সাথে হসন্ত বা হল চিহ্ন রয়েছে। এখন এই যে অন্তস্থ ম, এই অন্তস্থ ম যখন এমন কোনো শব্দের সঙ্গে বা এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়, ধ্বনির সঙ্গে, যেই ধ্বনিটা শুরু হয়েছে হয় ক দিয়ে, নতুবা হচ্ছে আমরা দেখব হচ্ছে গ দিয়ে, বা আমরা এটা খ হতে পারে, ঘ হতে পারে, মানে এই চারটা যে কোনো একটা একটা মনে করো বর্ণ, যে বর্ণের কোনো একটা শব্দের সঙ্গে যদি অন্তস্থ ম যুক্ত হয়, তখন সেই অন্তস্থ মটা পরিবর্তিত হয়ে অনুস্বারে রূপান্তরিত হয়। দেখো এই অন্তস্থ মটা কি হয়? পরিবর্তিত হয়ে অনুস্বারে রূপান্তরিত হচ্ছে। তো এইটি মূলত হচ্ছে আমাদের তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মটি হচ্ছে, আবার একটু পড়ো, যে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ এর পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ময় স্থানে অনুস্বার হবে। যেমন অহম যোগ কার, অহংকার, আমরা এখানে অনুস্বার দিয়েছি। সমযোগ গীত, সঙ্গীত, এখানে ময়ের জায়গায় আমরা অনুস্বার দিয়েছি। ভয়ম যোগ কার, ভয়ঙ্কর, শুভম যোগ কার, শুভঙ্কর। ঠিক আছে, শুভং যোগ কর, শুভঙ্কর। দেখো এখানে আমরা অন্তস্থ ময় পরে ক রয়েছে, তাই আমরা এখানে ময়ের পরিবর্তে অনুস্বার ব্যবহার করছি। এবার 4 নং নিয়মের কাছে চলে যাও। বলছে নত্যবিধি। নত্যবিধিটা কি? আমরা জানি যে যে কোনো একটা শব্দ বা বাক্যের মাঝে যথাযথভাবে ব্যাকরণ অনুসরণ করে মূর্ধন্য এর ব্যবহারটাকেই নত্যবিধি বলা হয় থাকে। অর্থাৎ মূর্ধন্য ন, আমরা জানি যে দন্তন্য নতে কি থাকে? পূর্ণমাত্রা, আর মূর্ধন্য নতে থাকে অর্ধমাত্রা। ঠিক আছে, এই মূর্ধন্য নয় বিধি অর্থাৎ নত্ব বিধি অনুযায়ী প্রয়োজন হলে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। যেমন তোমরা একটু দেখো, বর্ণ, বর্ণ শব্দটাতে মূর্ধন্য ন রয়েছে। গণনা, গণনা শব্দে মূর্ধন্য ন রয়েছে। কর্ণ, পূর্ণ, প্রণাম, এগুলো সব কিন্তু বসেছে কোন বিধি অনুসারে? নত্ব বিধি অনুসারে। অর্থাৎ মূর্ধন্য নয়ের যথাযথ ব্যবহারটাকেই আমরা নত্ব বিধি বলে থাকি। এখন তুমি কি চাইলেই বর্ণটা কি দন্তন্য ন দিয়ে লিখতে পারবে? না, লেখার সুযোগ নেই। গণনা, কর্ণ, পূর্ণ, প্রণাম, এগুলো কি কোনোটাই দন্তন্য ন দিয়ে লেখার সুযোগ আছে? নাই। তাই আমরা বলবো যে নত্ব বিধি অনুযায়ী প্রয়োজন হলে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। আর আমরা জানি, গত ক্লাসে পড়েছিলাম যে অতৎসম শব্দে কিন্তু কোনো মূর্ধন্য ন ব্যবহৃত হবে না, সেক্ষেত্রে দন্তন্য ন অগ্রাধিকার পাবে। এরপরে দেখো নিয়ম 5, সবশেষ নিয়মটা একটু বুঝি, যে তৎসম শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না। তাহলে তৎসম শব্দের শেষে কি থাকবে না? তৎসম শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না। তবে শব্দ মধ্যস্থ বিসর্গ, সন্ধিজাত বিসর্গ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ শব্দের মাঝে যদি বিসর্গ থাকে তাহলে সেটা চেঞ্জ হবে না, কিন্তু শব্দের শেষে যদি আমরা আগে বিসর্গগুলো ব্যবহার করতাম সেটা আর হবে না। দেখো একটা উদাহরণ দিয়ে একটু পরিষ্কার করি। এই যে প্রথমত, প্রথমত আগে আমরা কিভাবে লিখতাম? দেখো পর অফালা থ ম, তারপরে হচ্ছে ত, প্রথমত লিখে আবার একটা বিসর্গ চিহ্ন দিয়েছি, দেখেছো?
কিন্তু বর্তমান বানানে কিন্তু এই বিসর্গটা নেই। কেন নেই? কারণ হচ্ছে পূর্বে এই বিসর্গটা শব্দের শেষে থাকতো। আমরা এখানে কি বলছি যে তৎসম শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না। তার মানে কি শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না, কোনোই বিসর্গ থাকবে না। তারপরে দেখো মূলত, এই যে মূলত শব্দটাতে দেখো শেষে বিসর্গ রয়েছে, এই বিসর্গটা আমরা তুলে দিয়ে মূলতটাই শুধু লিখেছি। দুঃসহ, এই দুঃসহ বানানে কিন্তু আবার দেখো আমরা মাঝখানে বিসর্গ দিয়েছি। তার কারণ কি? আমরা এখানে বলেছি যে শব্দ মধ্যস্থ, যদি কোনো শব্দের মাঝে যদি বিসর্গটা থাকে সেটা কিন্তু তুমি চেঞ্জ করার সুযোগ নেই। শেষে থাকলে চেঞ্জ করতে পারবা, মানে শেষে থাকলে আর ব্যবহার করা যাবে না, কিন্তু মাঝে থাকলে সেটা আর কোনো চেঞ্জ করার সুযোগ নেই। দেখো দুঃসহ বানানে কিন্তু আমরা মাঝে কি ব্যবহার করেছি? বিসর্গ ব্যবহার করেছি। দুস্থ, আমরা বলি না লোকটি অনেক বেশি দুস্থ, মিজারেবল, তাহলে এই যে দুস্থ শব্দের মাঝে কিন্তু আমরা বিসর্গ দিয়েছি। অর্থাৎ আমাদের 5 নং নিয়মটি আমাদেরকে এভাবে পরিষ্কার করছে যে কোনো তৎসম শব্দের শেষে আমি বিসর্গ ব্যবহার করতে পারবো না। তবে যদি ওই শব্দের মাঝে বা মধ্যস্থে বা আমরা মাঝামাঝিতে কোনোভাবে বিসর্গ ধ্বনি থেকে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে বিসর্গ থাকবে, কিন্তু শেষে থাকার সুযোগ নেই। এর মধ্য দিয়ে আমাদের তৎসম শব্দের 5টি নিয়ম শেষ হলো। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।